কথা হচ্ছিল আমার বৈঠকখানায়। আড্ডার আসর জমিয়েছিল বন্ধুবর ইন্দ্রনাথ রুদ্র। প্রাইভেট ডিটেকটিভ হিসাবে ওকে আমার কলমে ঠাঁই দিয়েছিলাম। এখন দেখা যাচ্ছে আমার চাইতে ওর নামই বেশি। নির্ভেজাল সেই আড্ডার আসরে ধূমকেতুর মতো আবির্ভূত হলো আমার আরেকটি গোয়েন্দা বন্ধু জয়ন্ত চৌধুরী। সরকারের নুন খেয়ে গোয়েন্দাগিরি করে বলে ইন্দ্রনাথ তাকে যখন তখন ঠাট্টা বিদ্রূপ করে বিধিয়ে বিধিয়ে উপহাস করে। বলে, রাম ভক্ত হনুমান, সরকার ভক্ত জাম্বুবান। সেদিনও এই জয়ন্ত এসে এমন অবিশ্বাস্য অপঘাত কাহিনী বর্ণনা করল যা আত্মহত্যা ছাড়া আর কিছুই নয়। অথচ লোকটার পরিচিত বর্গের জবানবন্দি থেকে মনে হয় হত্যা। বেশ ঠান্ডা মাথায় ভেবে চিনতে আটঘাট বেঁধে হত্যা। সে আরও জানালো আরেকটি রহস্যজনক হত্যা এবং আরও একটি হত্যার প্রচেষ্টা করা হয়েছে। তাই জয়ন্ত চৌধুরীর মেজাজ সপ্তমে চলেছে। গরু খোঁজা খুঁজে বার করেছে ইন্দ্রনাথকে। এক নিঃশ্বাসে বিব্রত করেছে আদ্যপ্রান্ত ঘটনাটা। সবশেষে মন্তব্য করেছে, একে যদি হত্যাকাণ্ড বলতে হয় তো বলবো ভানুমতির খেল। অথচ ছোট কর্তা টিটকিরি দিয়ে বললেন কি না, জয়ন্ত তুমি এবার রিটায়ার করো। আসলে খুব ইন্টারেস্টিং মার্ডার। আমার ইন্টেলিজেন্স নিয়ে প্রশ্ন করা হচ্ছে। বলুন দেখি বৌদি, এ কি সহ্য করা যায়? গৃহিণী কবিতা মুখ টিপে হেসে বলল, সত্যি তো। ইন্দ্রনাথ, তোর কি মনে হয় সেটা বল। ইট ইজ এ মার্ডার। তাই যদি হয়, প্লেন চিট করে পিসি সরকারের প্রেতকে নামালেই হয়, আমাকে কেন? ইন্দ্রনাথ তখন গম্ভীর হয়ে গিয়েছিল। ঠোঁটের কোণে ঝুলছিল আধপোড়া কাচি। ধোয়ার সুতো কাঁপতে কাঁপতে স্পর্শ করছিল কড়িকাঠ। ওর চাহনি কড়িকাঠের টিকটিকিটার ওপর। বলল উদাস গলায়, জয়ন্ত, টিকটিকিটা দেখছিস? টিকটিকি? জয়ন্ত যেন খাবি খেল। স্কাইলাইট থেকে বেরিয়ে কড়িকাঠ বরাবর হাঁটছে টিকটিকিটা। আমি যদি ওকে মনে করি হত্যাকারীর হাত, তাহলেই তো হত্যার সমাধান হয়ে যায়। টিকটিকি হত্যাকারীর হাত? ইন্দ্রনাথ, আমার মাথার অবস্থা ভালো নয়। বেশি আর কি মারলে তোকেই খুন করে বসতে পারি। চোখ নামিয়ে হাসল ইন্দ্রনাথ। টানা টানা চোখে কৌতুক উপচে পড়ল। বলল ধীর কণ্ঠে, জাম্বুবান কি সাধে বলেছি? ফের? ছোট কর্তা ঠিকই বলেছেন, এটা হত্যা। কিভাবে কিভাবে? চেঁচিয়ে উঠল জয়ন্ত। এমন জোরে চেঁচালো যে টিকটিকিটা শুরুত করে উধাও হলো স্কাইলাইটের পেছনে। সেই দিকে আঙ্গুল তুলে ইন্দ্রনাথ বলল, ওইভাবে। হেয়ালির আগের ঘটনাটা এবার বলা যাক। ফিরোজা থিয়েটার এই রহস্য অকুস্থল। থিয়েটারটি ব্রিটিশ আমলের। ফিরোজা থিয়েটারের চাইতে বড় থিয়েটার হালে তৈরি হয়েছে শহরে, কিন্তু এমন জমকালো কোনোটাই নয়। এই থিয়েটারে প্রবেশ করলেই মনটা অন্যরকম একটা অনুভূতি পায়। পুরনো আমলের লিফটে চড়ে 3 তলায় উঠবার পর বিশাল নাট্যশালা দেখলে মাথা ঘুরে যায়। ফিরোজা থিয়েটারে নতুন নাটক মহড়া চলছে। মহড়া শেষ হতে হতেই রাত 8টা বেজে যায়। রোজই বাড়ি ফিরতে রাত হয় তপন আর সুলতার। তপন ফিরোজা থিয়েটারের বাধা বাজিয়ে আর গাইয়ে। ওর দরাজ গলায় গান আর সুরেলা পিয়ানো সঙ্গীত না থাকলে কোনো নাটকই জমে না। চেহারাটিও ভালো, তাই স্টেজেও নামতে হয়। নাটক লেখা হয় সেইভাবেই। সুলতা ওর নতুন বিয়ে করা বউ, রূপসী। ফিরোজা থিয়েটারের যা কিছু নাটক রচনার দায়িত্ব সব ওর কাঁধে। সুলতার সংলাপ এত মিষ্টি, এত তেজালো, এত নাটকীয় যে দর্শকরা ওর নামে পাগল। ফিরোজা থিয়েটারেই দুজনের পরিচয়। আরণি নাটকের নায়ক, একটু বয়স্ক আর বাজে মস্তিষ্কের লোক। আরণি মদ ভালোবাসত, আর ভালোবাসত সুন্দরী মেয়ে। এহেন আরণি প্রথমে ঝুঁকেছিল সুলতার দিকে, কিন্তু সুলতা ঝুঁকেছিল তপনের দিকে। তপনও চেয়েছিল সুলতাকে, সুতরাং যথাসময়ে বিয়ে হয়ে গেল ওদের। সেদিনও রাত করে ফ্ল্যাটে ফিরল তপন আর সুলতা। সুলতা শাড়ি পাল্টে টান টান হলো শয্যায়। রাতের খাবার হোটেলেই খেয়ে আসা হয়েছিল।
সুতরাং জামা খুলতে গিয়ে তপন চমকে উঠল। মানিব্যাগটা ফেলে এসেছে স্টাফরুমে। সুলতার তখন ঘুম এসে গেছে। মানিব্যাগ স্টাফরুমে পড়ে আছে শুনে জড়ানো কণ্ঠে বলল, কালকে গেলেই পাবে খুন, এখন শুয়ে পড়ো। তপন বলল, তা হয় না, মানিব্যাগে ভর্তি টাকা রয়েছে, ড্রেসিং রুমেও চাবি দেওয়া থাকে না, সকালে আবার ঝাড়ুদার আসে, তার চাইতে আমি এখনই গিয়ে নিয়ে আসি, এই তো 3 মিনিটের রাস্তা, যাবো আর আসবো। এসো। বলে পাশ ফিরে পাশ বালিশে পা তুলে দিয়ে ঘুমিয়ে পড়ল সুলতা। রাত তখন 10টা। ফিরোজা থিয়েটার খা খা করছে। সামনের ফটক দিয়ে প্রবেশ করল তপন। সিঁড়ি বেয়ে উঠল দোতলায়। দেখল সামনেই লিফট। লিফটম্যান নেই, এ সময়ে কোনোদিনই থাকে না। বলতে গেলে সারা ফিরোজার থিয়েটারে একটি মাত্র প্রাণী ছাড়া দ্বিতীয় ব্যক্তি থাকে না, তার নাম ইস্পাহানি। ইস্পাহানির সম্বন্ধে 2-4 কথা এই সুযোগে বলে নেওয়া যাক। ইস্পাহানির বয়স 70-এর উপরে। লোকে বলে তার চোখে ছানি পড়েছে, কিন্তু সে তা মানতে রাজি নয়। ইস্পাহানির চুল সাদা, দাড়ি লাল, ভুরু কালো, কিন্তু সে বামন। মাত্র 2.5 ফুট লম্বা বাটকুল মূর্তি, তার উপর চুল দাড়ি ভুরুর রং 3 রঙের। সবচাইতে আশ্চর্য তার দৈর্ঘ্য। ইস্পাহানিকে সংগ্রহ করেছিলেন ফিরোজা থিয়েটারের মুসলমান মালিক পারস্যের পর থেকে। থিয়েটারের অন্যতম আকর্ষণ হিসাবে তার চাকরি হয় 55 বছর আগে। ক্রমে ক্রমে প্রকাশ পায় তার অসাধারণ প্রভুভক্তি, যা নাকি সার্মীয়দের সমতুল্য। এরকম বিশ্বাসভাজন ভক্তি এ যুগে বিরল। তাই রাত্রি নিশীথে গোটা ফিরোজা থিয়েটারের রক্ষণাবেক্ষণের ভার তার একারই, আর কারো নয়। 3 তলায় ইস্পাহানির ঘর। রাত বাড়তেই দরজা খুলে 4 পাইয়ের ওপর ঠ্যাং ছড়িয়ে বসে থাকে সে, আর ভুরুক ভুরুক করে তামাক খায়। এইটাই একমাত্র নেশা ইস্পাহানির। বিয়ে থা সে করেনি। একটা কথা আবার পুনরাবৃত্তি করা যাক। দরজা খুলে তাম্রকূট সেবন করে ইস্পাহানি, কারণ নাকি ধোঁয়ায় তার দম আটকে আসে। এটা তার বহু বছরের অভ্যেস। খোলা দরজার বিপরীত দিকে আর একটা ঘর। এ ঘর নায়ক আরুণীর। ফিরোজা থিয়েটারে এমনই ঘর আরও আছে। করিডোরের দুপাশে সারি সারি স্টাফ রুম। থিয়েটারের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিদের প্রয়োজনের বরাদ্দ একটি বিশ্রাম ঘর আছে। কমন গ্রিন রুমে অনেকেই যেতে চায় না, নিজের নিজের ঘরই তাদের পছন্দ। ড্রেসিং রুম বলতে এই স্টাফ রুমকেই বোঝায়। 3 তলার উপরে ছাদ। রাত 10টায় স্টাফ রুম থেকে নিজের মানিব্যাগ উদ্ধার করে লিফটে উঠল তপন। কিন্তু নির্জন নিশ্চুপ থিয়েটার ভবনে একা একা লিফট চালানোর ছেলে মানুষই হঠাৎ পেয়ে বসল ওকে। দোতলা থেকে নিচে না নেমে শটান উঠে গেল 3 তলায়। কোলাপসিবল গেটের ফাঁক দিয়ে দেখল ইস্পাহানির দরজা খোলা, আলো জ্বলছে, তামাকের গন্ধও পাওয়া যাচ্ছে। আরও দেখল আরুণীর ঘরের দরজাও 2 হাত করে খোলা, সে ঘরেও জ্বলছে আলো। লিফট চালিয়ে 1 তলায় নামল তপন। রাস্তায় বেরিয়ে কিছু দূর যেতে না যেতেই একটা গাড়ি উল্কা বেগে এসে ব্রেক কষল ফটকের সামনে। দরজা খুলে হন্তদন্ত হয়ে নামলেন ডক্টর লুথরা, ফিরোজা থিয়েটারের স্টাফ ডক্টর। একটু বিস্মিত হলো তপন। এত রাতে জনহীন থিয়েটারে কার চিকিৎসার দরকার পড়ল? পরক্ষণেই চিন্তা মুছে গেল মন থেকে ঘুমের জন্য। ঘুম একেবারেই ছুটে যেত চোখ থেকে যদি আরুণীর ঘরে উকি দিত তপন। দেখত কড়িকাঠ থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছে একটা সদ্য ঝুলন্ত দেহ, আরুণীর দেহ। পরের দিন সকালে হইচই পড়ে গেল ফিরোজা থিয়েটারে। ডক্টর লুথরা বললেন টেলিফোনে তলব করেছে আরুণী স্বয়ং। টেলিফোন অবশ্য তিনি নিজে ধরেননি, ধরেছিল ওর দাসী মন্থরা। মন্থরাকে জেরা করল জয়ন্ত চৌধুরী। আমতা আমতা করে মন্থরা বলল, এগে তিনি অরুণবাবু কি না জানবো কেমনে? বলবেন তো অরুণীবাবু বলছি, ডাক্তারবাবুকে এক্ষুনি থিয়েটারে পাঠিয়ে দাও, ভীষণ বিপদ। জয়ন্ত মুখ ভেঙচে চমকে উঠেছিল। তুমি কেমন করে জানলে সে আরুণীবাবু না? সে কি এর আগে কখনো ডাক্তারবাবুকে ফোন করেছিল?
ভয়ে কাটা হয়ে বলল মন্থরা। এগে তার গলা তো ভারী, মনে তো হয় উনি নন। অর্থাৎ কেসটা ঘোরালো হলো। অন্য কেউ যদি ফোন করে থাকে তাহলে সে কে? সেই কি নাটের গুরু হত্যাকারী, না আত্মহত্যার চাক্ষুষ সাক্ষী? উভয় ক্ষেত্রেই তপন ভেসে যাচ্ছে। পুলিশের ছোট কর্তার তীব্র ধারণা হয় সে হত্যাকারী নয়, হত্যাকারী সাগরেদ। জয়ন্ত বলে, আরে বাবা, তুমি যদি সত্যি কথা বলে থাকো তো খামোখা লিফট চালিয়ে 3 তলায় উঠতে গিয়েছিলে কেন? তোমার ঘর তো 2 তলায়। তাছাড়া কোনোদিন তো তোমার মানিব্যাগ নিতে ভুল হয় না। ভুল হলো সেদিনই, যেদিন এই ঘটনাটা ঘটল। কিন্তু এর পাল্টা যুক্তিও আছে। তপনকে কেউ দেখেনি ফিরোজা থিয়েটারে রাত 10টায়। তা সত্ত্বেও সে কবুল করেছে, না করলেও পারত। সে খবর পুলিশকে বলে খাল কেটে কুমির ডাকবে কেন? তাছাড়া ডক্টর লুথরা বলেছেন আরুণীর হৃৎপিণ্ড পরীক্ষা করে তিনি তাজ্জব হয়ে গিয়েছিলেন। ধুক ধুক করে তখনও হার্ট কাজ করে চলেছিল, নিঃশ্বাস যদিও পড়ছিল না। এরকম অবস্থা নাকি গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ার মিনিট 2-3 পর পর্যন্ত থাকে। উনি অবশ্য হার্ট চালু করতে পারেননি। তাছাড়া ঘাড়ের কাছে মেরুদণ্ডর হাড় ভেঙে গিয়ে মৃত্যু ঘটেছে। তবে একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে, ডাক্তার যখন ফোন পান তখনও জীবিত ছিল আরুণী। সে কড়িকাঠে ঝুলেছিল ডাক্তার তার কাছে পৌঁছানোর মিনিট 2-3 আগে। কিন্তু সে সময় তপন ছাড়া আর কেউ তো আসেনি থিয়েটারে। সুতরাং হয় তপন হত্যাকারী, না হয় আরুণী নিজেই আত্মঘাতী হয়েছে। ঠিক তার আগেই গলা পাল্টে ফোন করেছে ডাক্তারকে, অভিনেতার পক্ষে যা অসম্ভব নয় মোটেই। মদ্যপান করেছিল আরুণী। জিনের বোতল আর গেলাস ছিল ঘরের মধ্যেই। জিনের মধ্যে মেশানো ছিল পেমবুটাল, ঘুমের ওষুধ। এত বেশি মাত্রায় ছিল যে মরবার আগে বেহুশ হয়ে গিয়েছিল আরুণী। বেহুশ হয়ে গিয়েছিল, হুশ ছিল না। তবে ফোন করেছিল কে? নিশ্চয়ই সে নয়। তাহলে কি হত্যা? কিন্তু হত্যাকারী ঘরে ঢুকলো কি করে? ডাক্তার পৌঁছানোর 2-3 মিনিট আগে দড়ি থেকে ঝোলানো হয়েছে বেহুশ দেহটাকে। সে সময় দরজার দিকেই তাকিয়েছিল ইস্পাহানি। আরুণী বাবুর ঘরে কাউকে সে ঢুকতে দেখেনি, বেরোতেও দেখেনি। ইস্পাহানি আরও বলল, 9টা নাগাদ ক্যাসানোভা এসেছিল আরুণীর ঘরে। আরুণী তখন সবে পাবলিক বার থেকে সুরার নেশা নিয়ে ফিরেছে। রোজ রাতের মতোই আর এক প্রস্থ মাল টানা শুরু করেছে স্টাফরুমে। এমনই সময়ে এলো ক্যাসানোভা। ক্যাসানোভা ঐতিহাসিক নাম। চৈত্রহীনতায়, লাম্পট্যে, নারী বিষয়ে ক্যাসানোভা। এ নাম তার পিতৃদত্ত নাম নয়। ধর্মেও সে খ্রিস্টান নয়, কিন্তু তবুও তার নাম ক্যাসানোভা হয়ে গিয়েছে ক্যাসানোভা নাটকে নায়কের সফল অভিনয়ের পর। তার অভিনয়ের মুগ্ধ দর্শকরা লোকে মুখে চালু হয়ে গেল ক্যাসানোভা নামটা। তার আসল নাম ছিল দিব্যেন্দু সরকার। সেই ক্যাসানোভা এসেছিল আরুণীর ঘরে, বিদায় নিয়েছিল আধ ঘন্টা পর। তারপর ইস্পাহানি আর কাউকে দেখেনি সে ঘর ঢুকতে। অথচ রাত 10টায় প্রাণবায়ু বিলীন হল আরুণীর। ক্যাসানোভা বিদায় নিয়েছে 9:30টায়, সুতরাং সে নিরাপরাধী। তপন লিফটে থেকে নামেনি, ইস্পাহানির সামনে আসেনি, সুতরাং সেও নিরপরাধ। আরুণীর অপঘাত মৃত্যুর হেতু তাহলে একটাই, সুইসাইড। জয়ন্ত এই পর্যন্ত এসে তদন্তের দাড়ি টানতে চেয়েছিল, কিন্তু প্রশ্ন উঠল গলার ভাঙ্গা হাড়টা নিয়ে। ডাক্তার বললেন নিশ্চয়ই কেউ নিচ থেকে 2 পা ধরে হ্যাচকা টান দিয়েছিল, ফলে হাড় ভেঙেছে। অথচ মৃত্যুকালীন কষ্ট লাঘবের জন্যে গলা ঘিরে তুলোর প্যাড রেখেছিল আরুণী, তারপর ছিল দড়ি। মৃত্যুপথ যাত্রীর পক্ষে এটুকু আরামের আয়োজন হাস্যকর সন্দেহ নেই, বিরল ঘটনাও নয়। কিন্তু পা ধরে টেনে গলার হাড় ভাঙল কে? জানা গেল আরও একটা তথ্য। আরুণীর ট্রাউজার্সের তলার দিকে গোড়ালির ঠিক ওপরে ভাঁজ নষ্ট হয়ে গিয়েছিল। ম্যাগনিফ্লাইং গ্লাস দিয়ে সেখানে দেখা গেল পাটের ফেসো, অর্থাৎ 2টো পা শক্ত করে বেঁধেছিল কেউ। হয়তো হ্যাচকা টান দিয়ে কশেরুকার হাড় ভেঙে চম্পট দেওয়ার সময় খুলে নিয়ে গিয়েছে পায়ের দড়ি। আত্মহত্যার ফতোয়া নিয়ে
ইনভেস্টিগেশন শিখে তুলতে চেয়েছিল জয়ন্ত, কিন্তু জেরার মুখে অবশ্য প্রকাশ পেয়েছিল কতগুলো চাঞ্চল্যকর সংবাদ। তপন আর সুলতার বিয়ের পরেই একদিন স্টেজের মোহরায় নাটকের পাঠ করবার সময় অহেতুক নানা বাজে কথা শুনিয়ে গালমন্দ করেছিল তপনকে এই আরণি। পরের দিন অবশ্য সে তপনের বাড়িতে এসে ক্ষমা চেয়ে নিয়েছিল। তবুও সুলতা তপনকে সাবধান করে বলেছিল, ওগো, আমরা মেয়েরা পুরুষদের হাড় পর্যন্ত দেখে ফেলি। অরুণী মোটেও অনুতপ্ত হয়নি। তুমি কিন্তু সাবধানে থেকো বাপু। তপন ঘাবড়ে গিয়ে বলেছিল, কি করে থাকবো বলো? রিভলভারটা কোথায়? স্টিলের আলমারিতে। কেন? কোমরে গুজে রেখো। ধ্যাৎ, পিচ্ছি এরকমের উঁচু হয়ে থাকে। নাটক লিখে লিখে তোমার কল্পনা শক্তি বিপজ্জনকভাবে বেড়ে গেছে দেখছি। মাসখানেক পরেই কিন্তু ঘটল ছোট্ট একটা ব্যাপার। তপন নিজের ঘরে ঢুকেই দেখল কি আশ্চর্য, ওর ক্রিমের জার থেকে ক্রিম চুরি করছে আরণি। আঙ্গুলে তুলে তুলে রাখছে নিজের জারে। অভাবনীয় দৃশ্য। প্রথমে থতমত খেয়ে গিয়েছিল আরণি, পরক্ষণেই বলেছে সম্প্রতিভাবে, কিছুতেই মেকআপ উঠছে না আমার ক্রিমে, তাই তোমার ক্রিম নিয়ে একটু ট্রাই করছিলাম। বলে তপনের মন্তব্য শোনার আগেই ঘর থেকে বেরিয়ে গিয়েছিল আরণি। ফ্ল্যাটে ফিরে সুলতাকে ক্রিমের বৃত্তান্ত জানালো তপন। বলল, আরুণের মাথায় ছিট আছে। তাই কি? ভুরু কুচকে ভারী মিষ্টি করে বলল সুলতা। অতই যদি ওর ক্রিমের ওপর লোভ থাকে তো জারটা ওকে দিয়ে দিও। আমি তোমার জন্য ক্রিমের শিশি নিয়ে এসেছি, এই দেখো। নতুন ক্রিমটা বাস্তবিকই উঁচুতরের, সুতরাং বিনা দ্বিধায় সেই দিন থেকেই বাতিল হয়ে গেল পুরনো ক্রিমের শিশি। দিন কয়েক পরে হঠাৎ ক্যাসানোভা বলল, ধুত্তুর, আমার ক্রিমটা গেল ফুরিয়ে। তপনদা, একটু ক্রিম ধার দেবেন? ধার কেন, একেবারেই দান করছি। এই নাও, তোমার সুলতা দি আমাকে একটা নতুন শিশি কিনে দিয়েছে। ক্রিম পেয়ে ক্যাসানোভা তো মহা খুশি। দামি ক্রিম ছাড়া আজেবাজে ক্রিম ব্যবহারের বিরোধী সে। কারণ তার এনজিমা থুতনির ঠিক তলায় বেশ খানিকটা জায়গা জুড়ে। বিশেষ এই চর্মরোগটিতে অনামী ক্রিম লাগাতে চায় না বলেই এত খুঁতখুঁতে সে। ক্রিমের ব্যাপার মিটল এখানেই। ইতিমধ্যে আবার একটা কেলেঙ্কারি ঘটল স্টেজের পেছনে, পর্দার অন্তরালে। মেয়ে ঘটিত কেলেঙ্কারি। মূলে সেই একজনই, লম্পট আরণি। ক্যাসানোভা রোমান্টিক অভিনয়ে বিখ্যাত। চেহারাটিও তার লেডি কিলার টাইপের। ক্যাসানোভার চরিত্রকে সে জীবন্ত করেছিল শুধু চেহারার রোমান্স দিয়ে। চেহারা যার রোমান্টিক, তার অন্তরেও রোমান্স থাকা স্বাভাবিক। রোমান্স সরোবরে হিল্লোল জাগিয়েছিল থিয়েটারেরই একটি মেয়ে, ক্যামেলিয়া। ক্যামেলিয়া ফর্সা নয়, কালো, কিন্তু কালো বরণ মেয়ে যে চোখ জুড়োতে পারে, ক্যামেলিয়া তার প্রমাণ। তার পদ্ম দিঘির মতো টলটলে ঠোঁট, ঢলঢলে মুখশ্রী, তার কলকলে কণ্ঠস্বর শুনে পুরুষরা মোহিত হয়, নারীরা ঈর্ষান্বিত। সেই ক্যামেলিয়াকে সহসা স্টেজের পেছনে সম্মানহানির চেষ্টা করেছিল আরণি। ক্যামেলিয়া নিজের আত্মরক্ষা করতে জানত। আরণির কবল থেকে ছিটকে বেরিয়ে আসতে সে দেরি লাগায়নি। ক্ষতির মধ্যে শুধু ব্লাউজটা একটু ছিঁড়ে গিয়েছিল, এর থেকে বেশি এগোতে পারেনি আরণি। সমস্ত ব্যাপারটা ঘটল অতি নিঃশব্দে। ঠিক সেই সময়ে সুলতা এসে পড়ে সেখানে। আঁচল দিয়ে মুখ ঢেকে হাঁপাতে হাঁপাতে ক্যামেলিয়া তখন বেরিয়ে আসছে অন্ধকারের মধ্যে থেকে। পেছনে আরণি, মুখে মদের গন্ধ। সুলতাকে দেখেই যেন জোকের মুখে নুন পড়েছিল। শুট করে উধাও হয়েছিল আরণি। 19 বছরের সদ্য ফোটা ক্যামেলিয়া তখন কেঁদে ফেলেছিল সুলতার কাঁধে মাথা রেখে। সুলতা চেয়েছিল ব্যাপারটা থিয়েটার কর্তৃপক্ষের কানে তোলা হোক, 5 কান হোক এবং আরণিকে বিদায় করা হোক। সে থাকতে এ থিয়েটারে নারীর সম্মান রাখা অসম্ভব। ক্যামেলিয়া কিন্তু রাজি হয়নি, বলেছে, না সুলতাদি, কেলেঙ্কারি বাড়িয়ে লাভ নেই। কেলেঙ্কারিতে মেয়েরা পুড়ে মরে, পুরুষদের গায়ে আঁচ লাগে না। কথাটা সত্যি। আরণির ব্যাংক ব্যালেন্স নেহাত কম ছিল না। নায়কের তহবিল কখনো শূন্য থাকে না। আরণির মৃত্যুতে
এ টাকা পাচ্ছে তার একমাত্র ভাই অরণ্য কুমার। অরণ্য কুমার থাকে দার্জিলিংয়ে। বহুবার বিদেশ সফর করেছে সে। সারা পৃথিবী তার নাম জানে। সেতারের জাদুকর অরণ্য কুমার যে ছবিতে মিউজিকের ভার নেয় তা সুপারহিট করে। এত বড় মাপের লোক হয়েও তার ভাড়ার শূন্য। কারণ আর কিছুই নয়, মানুষটা অসম্ভব খামখেয়ালি। নিত্য নতুন উদ্ভট খেয়ালের পেছনে টাকা উড়িয়ে সে ফতুর। তার ওপর অতিরিক্ত মাত্রায় দুর্মুখ। ফলে মিউজিক ডিরেকশনের অফার নিয়ে কেউ চৌকাট মারাচ্ছে না ইদানিং। দায়িত্ব জ্ঞানহীনও বটে। দুটো ছবির মিউজিক অর্ধেক শেষ করে সে নাকি গা ঢাকা দিয়েছিল হিমালয়ের অন্য অঞ্চলে। আরণি ইহলোক ত্যাগ করেছে এ খবর তাকে জানানো হয়েছিল টেলিগ্রাম মারফত। জবাব এলো ফিরতি টেলিগ্রামে। অদ্ভুত সেই টেলিগ্রামের বাংলা মানে এই: উল্লসিত হলাম, অনেক মাসের প্রতীক্ষা সফল হলো। সত্যি কি আত্মহত্যা? খবরদার আমাকে যেন বিরক্ত না করা হয়। অরণ্য কুমার। জয়ন্ত যথাসময়ে জেরা করেছিল তাকে। জিজ্ঞেস করেছিল সৃষ্টি ছাড়া এই টেলিগ্রামের প্রকৃত অর্থ কী, কেন সে ভাইয়ের মৃত্যুতে এত উল্লসিত। অরণ্য কুমার জানিয়েছিল, শুধু সেতার দিয়ে একটা অভিনয় প্রোগ্রাম মঞ্চস্থ করতে চেয়েছিলাম। টাকা চেয়েছিলাম আরুণির কাছে, পাইনি। জয়ন্ত তখন বলেছিল, এর পরিণাম কিন্তু খুব খারাপ। আমরা আপনাকে সন্দেহ করছি ভাইঘাতক হিসেবে। শুনে বিষম কৌতুক অনুভব করেছিল অরণ্য কুমার। শুধু জিজ্ঞেস করেছিল, আরুণির টাকাগুলো কবে নাগাদ পাওয়া যাবে? রাগে ফুলতে ফুলতে ফিরোজা থিয়েটারে ফিরে এসেছিল জয়ন্ত। তখনই জানতে পেরেছিল ক্যামেলিয়ার ওপর শ্লীলতাহানির গোপন সংবাদ। খটকা লেগেছিল জয়ন্তর মনে। তবে কি প্রিয়তমার ওপর শ্লীলতাহানির প্রতিশোধ নিয়েছে ক্যাসানোভা? কিন্তু কি করে? এর দুদিন পরেই সুলতার পীড়াপিড়িতে আর্যমতে ক্যাসানোভার সঙ্গে বিয়ে হয়ে গেল ক্যামেলিয়ার। ক্যামেলিয়া বলেছিল, সুলতাদি, বিয়ের ইচ্ছে তো দুজনেরই, কিন্তু দুজনেরে পিছিয়ে যাচ্ছি দুটি কারণে। কি কারণ? জিজ্ঞেস করেছিল সুলতা। কি বা বয়স আমার, এই বয়সে বাচ্চা কাচ্চা হওয়া মানেই কেরিয়ার নষ্ট হওয়া। এই ব্যাপার? একেবারেই ছেলে মানুষ তুমি। ওটা কোনো ওজন নয়। বাচ্চা না চাইলে হবে কেন? কিন্তু আবার কিন্তু কি? ক্যাসানোভার শরীরটা মোটেও ভালো যাচ্ছে না। এক্সিমা বেড়েছে বলে? না না, দিনকে দিন দুর্বল হয়ে পড়ছে। একটু পরিশ্রম করলেই চোখে অন্ধকার দেখছে। পেটের অসুখ তো লেগেই রয়েছে। ওসব ব্যাচেলারদের রোগ। বিয়ের জল পড়লেই সব সেরে যায়। বলে সস্নেহে ক্যামেলিয়ার চিবুক ধরে নেড়ে দিয়েছিল সুলতা। বিয়ের পর পার্ক স্ট্রিটের অভিজাত রেস্তোরাঁয় ম্যারেজ ডিনার দিল ক্যাসানোভা। খানাপিনার টেবিলে বসে এই কথারই জের টেনে নিয়ে বলল সুলতা, ক্যামেলিয়া বিয়ে করে এক ঢিলে দুই পাখি মারল। ক্যাসানোভার কাহিল শরীর এবার ক্যামেলিয়া টনিকে চাঙ্গা হয়ে উঠবে। তপন বলল, আর দুর্বল দুপে নারী শিকারীদের লোলুপ নজর ক্যামেলিয়ার উপর আর পড়বে না। আপনি আরুণির কথা বলছেন তো? সে তো আগেই মরেছে। টেবিল নিস্তব্ধ। তারপর বলল সুলতা, তুমি কিছু বলেছ বুঝি ক্যাসানোভাকে? সব। দুষ্টু হেসে বলল ক্যামেলিয়া। না বললে পেট ফুলে মরেই যেতাম। হাসতে হাসতে বললে সুলতা, আরুণের মৃত্যুটা যেন মাধ্যাকর্ষণে ত্রিশঙ্কুর করেছে। কথাটার মানে? সুলতার ঠোঁট উল্টে বললে, মানে আবার কি? মাধ্যাকর্ষণের টানে আছাড় খেলে জানি ঘাড়ের হাড় ভাঙে, কিন্তু আরুণি মাধ্যাকর্ষণকে কলা দেখিয়ে শূন্যে ঝুলল ত্রিশঙ্কুর মতো, অথচ ঘাড়ের হাড়টি ভাঙল মট করে। তবে হাড়টা ভাঙল কি করে? কড়িকাঠের ধাক্কায়? উল্টো মাধ্যাকর্ষণ নাকি? দুদিন পরেই হত্যাকারী হানা দিল সুলতার ফ্ল্যাটে। তপন ফিরোজা থিয়েটারে গিয়েছে। সুলতা মার্কেট থেকে ফিরেছিল ফ্ল্যাটে। দরজা বন্ধ করে এক কাপ কফি বানাচ্ছে আর গুনগুন করে গান গাইছে। ফিরোজা থিয়েটারে তাকেও যেতে হবে এখনই। এমন সময়ে
দরজায় টক 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 শব্দ হলো। অন্যমনস্কভাবে এক পাল্লার ফ্লাশ ডোর ঈষৎ ফাঁক করেছিল সুলতা, কিন্তু ফাঁকের মধ্যে দিয়ে কিছু দেখবার আগেই একটা হাত দেখা গেল। হাতে খানিকটা কালো কাপড়। চক্ষের নিমিষে কাপড়টা সুলতার চোখে চেপে ধরল হাতটা। আর একটা হাত কণ্ঠনালী। হাতের অধিকারী প্রবেশ করল ভেতরে এবং একইভাবে চোখ আর গলার ওপর চাপ বৃদ্ধি করে চলল। কোনো রকম শব্দ করতে পারল না সুলতা। বুঝল সে অজ্ঞান হয়ে যাচ্ছে। ফুসফুসটা বাতাসের অভাবে যেন ফেটে যাচ্ছে। পুরোপুরি অজ্ঞান হওয়ার আগে দরজার বাইরে শুনল মেয়েলি কণ্ঠের ডাক। সুলতা আছো? আর কিছু মনে নেই সুলতার। জ্ঞান ফিরে পাওয়ার পর দেখল সে শুয়ে আছে লাগোয়া বাথরুমে। গলায় বেশ ব্যথা। অতি কষ্টে দরজা পেরোল সুলতা। শোবার ঘরে কেউ নেই। খাবার ঘর শূন্য, বসবার ঘরও তাই। তেপায়ার টুলটার ওপর মূর্তির নিচে চাপা ছোট্ট একটা চিরকুট ছাড়া ঘরের মধ্যে বেমানান কিছুই চোখে পড়ল না। চিরকুটটা তুলে নিল সুলতা। গোটা গোটা হরফে মেয়ালি হাতে একটি মাত্র ছোট চিরকুট। সুলতা, নতুন নাটকের একটি কপি এনো, প্রকাশক চেয়েছে। মনামি। মনামি ফিরোজা থিয়েটারের পুরনো নায়িকা, এখন ছোটোখাটো পাঠ করে। স্বামীর বইয়ের দোকানের কারবার। সুলতার সব নাটক বেরোয় ওইখান থেকেই। জ্ঞান হারানোর ক্ষণ পূর্বের ডাকটা মনে পড়ল সুলতার। মনামির গলাই বটে। হত্যাকারী ওই ডাক শুনেই ওকে টেনে নিয়ে গেছে বাথরুমে। মনামির দরজা খোলা দেখে ভেতরে এসেছে। শোবার ঘরে, খাবার ঘরে, বসবার ঘরে কাউকে না পেয়ে চিরকুট রেখে গেছে। আচ্ছন্নের মতো খাবার টেবিলে বসে পড়ল সুলতা। কফির কাপটা টেনে নিল ঠোঁটের কাছে। ফিরোজা থিয়েটারে ফোন এলো তপনের নামে। ডাকছে সুলতা। কি ব্যাপার ডার্লিং, এত দেরি কেন? ক্লান্ত কণ্ঠে বলল সুলতা। ওগো, আমাকে কফির মধ্যে বিষ খাইয়ে মারবার চেষ্টা চলছে, তুমি তাড়াতাড়ি এসো। তীব্র অ্যাকোনাইট মিশানো ছিল কফির কাপে। রাসায়নিক পরীক্ষায় ধরা পড়ার অনেক আগেই স্বাদের তারতম্য থেকে সন্দেহ হয়েছিল সুলতার। কফির কাপ ঠোঁটের কাছে টেনে নিয়ে ভাবছিল, হাতে পেয়েও তার ধরে প্রাণটা রেখে গেল কেন হত্যাকারী? দয়া? নিশ্চয়ই অন্য পন্থায় নিকেশ করার আয়োজন করে গেছে। কফির কাপে বিষ মিশিয়ে দিয়ে যায়নি তো? গরম কফির কাপ টেবিলেই তো ছিল। চুমুক দেয়নি সুলতা। আঙ্গুলে করে এক ফোঁটা নিয়ে জিভের ডগায় রেখেছিল। চিনচিন করে উঠেছিল স্বাদ, সচেতন রসনা কেন্দ্রগুলো। এ স্বাদ তার প্রিয় কফির স্বাদ নয়, একটু তফাত আছে। তাই বেঁচে গেল সুলতা। কিন্তু ধনে প্রাণে মারা পড়ার উপক্রম হলো জয়ন্ত বেচারির। একই ফ্যাসাদ। একটা খুনের নিষ্পত্তি হতে না হতেই আবার একটা খুনের প্রচেষ্টা। তবে এখন তার সত্যিই মনে হচ্ছে আরুনি খুন হয়েছে, কিন্তু কিভাবে? সুলতা হয়তো জানে হত্যাকারীর পরিচয়, তাই তার মুখ বন্ধ করার জন্যেই বিষ নিয়ে হত্যাকারী ফের নেমেছে হত্যার আসরে। কে সেই হত্যাকারী? মনামি? কিন্তু হত্যার চেষ্টা করে কেউ চিরকুট রেখে নিজের নাম লিখে ঘোষণা করে যায়? ধুত্তুর। ঠিক এই সময়ে আরও একটা কথা মনে পড়তেই মাথা ঘুরে গেল জয়ন্তর। মনামির ড্রেসিং রুমে নেমবুটাল ভর্তি শিশি থাকত, কারণ অনিদ্রা ছিল তার ব্যাধি। আরুনির অপঘাত মৃত্যুর কিছুদিন আগে নেমবুটাল ভর্তি শিশিটা চুরি গিয়েছিল তার ঘর থেকে। আরুনির জিনের বোতলে মেশানো ছিল নেমবুট। আসলে হয়তো আদৌ চুরি যায়নি শিশিটা। সন্দেহের আওতা থেকে রেহাই পাওয়ার জন্যেই সাফাই গিয়েছে মনামি। কিন্তু মনামি খুন করবে কেন? পৌরার ওপরেও কি নজর দিয়েছিল লম্পট আরুনি? আরও দুদিন পর সাংঘাতিক একটা কাণ্ড ঘটল ফিরোজা থিয়েটারে। জোর কদমে রিহার্সাল চলছে। তপন দোতলায় নিজের ঘরের স্বরলিপি উল্টাচ্ছে। এমন সময়ে পাংশু মুখে উকি দিল ক্যামেলিয়া। ওকে দেখেছেন? কাকে? ক্যাসানোভাকে? হ্যাঁ, শরীরটা খারাপ করছে বলে হঠাৎ কোথায় যে গেল। শরীর খারাপ ছিল? তাহলে হয়তো বাড়ি চলে গিয়েছে। না না, বাড়ি যাওয়ার হলে আমাকে বলতো।
দুজনের একই সঙ্গে বাড়ি যাবার কথা। বলতে বলতে ক্যামেলিয়া কেঁদে ফেলে। তপনদাও কোথায় গেল? ক্যামেলিয়ার ভীতির কারণ অনুমান করা যায়। আরনির রহস্যজনক মৃত্যু এখনও কিনারা হয়নি, অথচ সুলতার প্রাণ নিয়ে টানাটানি আরম্ভ হয়ে গেছে। আবার মরণের ডঙ্কা বাজায়নি তো হত্যাকারী, এবার হয়তো ক্যাসনোভার প্রাণ। উঠে পড়ল তপন। জয়ন্ত সেখানেই ছিল, কিছু অনুসন্ধান করার জন্য এসেছিল সেখানে। উদ্বিগ্ন ক্যামেলিয়াকে নিয়ে তন্ন তন্ন করে খুঁজল সারা ফিরোজা থিয়েটার। না, ক্যাসনোভা ফটক পেরোয়নি, অথচ থিয়েটারেও নেই। তবে গেল কোথায়? হনুমানের মতো ছাদ থেকে লাফ দিয়ে চম্পট দেয়নি তো? তপনের ছাদ থেকে লাফ দেওয়ার সম্ভাবনাটা মাথায় আসতেই খেয়াল হলো সব দেখা হয়েছে, শুধু ছাদটা দেখা হয়নি। তারা ছাদে গিয়ে শেডটার মাঝামাঝি জায়গায় গিয়ে দেখল মুখ থুবড়ে শুয়েছিল সুদর্শন ক্যাসানোভা। হাত কয়েক দূরে খানিকটা বমি। সারা দেহে কোনো চোট নেই, দেহে প্রাণ নেই। ক্যামেলিয়া ফিট হয়ে গিয়েছিল। প্রাণহীন আর জ্ঞানহীন দুটি দেহকে লোহার মই বেয়ে নিচে নামানো হলো অতি কষ্টে। জয়ন্ত বিদ্যুৎ বাতির মতো দেখল ক্যাসেনোভার জিভ অস্বাভাবিক ফোলা, চোখের পাতাও লাল এবং ফুলো, হাতের চেটো কর্কশ এবং খড়ি ওঠা আঙ্গুলের নখ ঘিরে সাদা পাটি। এনজিমা থুতনির নিচ থেকে ছড়িয়ে পড়েছে দুই গালে। আর্সেনিক পয়জনিং, একদিনের বিষক্রিয়া নয়, দীর্ঘদিনের। সবকটা লক্ষণই তাই, বিশেষ করে চর্মরোগ। অথচ আগে এনজিমা থাকায় অতটা গা দেয়নি ক্যাসানোভা। যদি দিত, চর্মরোগের অকস্মাৎ বিস্তার নিয়ে যদি ডাক্তার কনসাল্ট করত, তাহলে প্রাণটা বেঘরে যেত না। সন্দেহ এসে পড়ল ক্যামেলিয়ার ওপর। স্ত্রী ছাড়া খাবারে বিষ মেশাবে কে? ঘেও স্বামীকে বোধহয় মনে ধরেনি। জয়ন্ত একজন গোয়েন্দা মোতায়েন করল ক্যামেলিয়ার পেছনে। তারপর চলে এলো আমার ডেরায় ইন্দ্রনাথের শরণাপন্ন হতে। জরুরি অবস্থায় যোগাযোগের জন্যে আমার টেলিফোন নম্বর দিয়ে এলো গোয়েন্দাকে। শুধু সেই জন্যেই বেঁচে গেল আরেকটি প্রাণ। এই পর্যন্ত ধৈর্য সহকারে শ্রবণ করেছিল ইন্দ্রনাথ রুদ্র। শান্ত সুন্দর সর্পিল চোখে তাকিয়ে সিগারেট টানছিল। সবশেষে উদাস গলায় অবতারণা করেছে টিকটিকি প্রসঙ্গ। টিকটিকিটা ছাদের স্কাইলাইট দিয়ে এসে কড়িকাঠ বরাবর হাঁটছিল। তড়াক করে লাফিয়ে উঠে বিকট বিশ্রী গলায় চেঁচিয়ে জানতে চেয়েছিল জয়ন্ত চৌধুরী। কিভাবে? চেঁচামেচি বোধহয় অপছন্দ করে, তাই স্কাইলাইটের পেছনে উধাও হয়েছিল টিকটিকিটা। ইন্দ্রনাথ সেই দিকে আঙ্গুল তুলে বলেছিল, ওইভাবে। শুনে চেঁচাতেও ভুলে গেল জয়ন্ত। কবিতার শির দ্বারা কিন্তু সিধে হয়ে গিয়েছিল টিকটিকির দিকে ইন্দ্রনাথের আঙ্গুল তুলতেই। ও জানে, প্রগলভ ইন্দ্রনাথ যখন সহসা দুর্বোধ্য হয়ে যায়, নিজেই একটা ধাঁধা হয়ে যায়, তখনই বুঝতে হবে ওর ভেতরের ধাঁধা আর ধাঁধা নেই, সরল হয়ে গিয়েছে। ইন্দ্রনাথ রুদ্রর ওপর তাই অবিচল আস্থা আর অপরিসীম ভক্তি আমার গৃহিণীর। বাইরে কিন্তু বিরাম নেই খুনসুটির। সম্পর্কটি ভারী মধুর। আমার বেশ লাগে ওদের কপট কলহ দেখতে। ইন্দ্রনাথের টিকটিকি ধাঁধা শুনেই তাই মুখিয়ে উঠল আমার সুন্দরী বউ। ডাগর চোখে ঘুরিয়ে গোল মুখ আরও গোল করে যেন তুবড়ি ফোটালো শানিত রসনায়। ঠাকুরপো, তুমি মার্চ মাসে জন্মেছ নিশ্চয়ই? ওই সময় রবি মিন চিহ্নে ছিল নিশ্চয়ই। হক চকিয়ে গেল ইন্দ্রনাথ। কেন? জিভের মোচড় দিয়ে অদ্ভুতভাবে ভেঙচে বললে কবিতা। কেন? ওই সময় যারা জন্মায় তারা মদ আর মাদক দ্রব্যে অত্যন্ত আসক্ত হতে পারে। তা কি মশায়ের জানা নেই? কিন্তু আবার কি? তেড়ে উঠল কবিতা। আরে বৌদি, সমস্যার সমাধান তো গল্প শুনতে শুনতেই করে ফেলেছি। তাই বিভ্রান্ত জয়ন্ত ঠাকুরপোকে আরও বিভ্রান্ত করার চেষ্টা করছো, ডর বাড়াচ্ছ না? আহা, কি মুশকিল আসান তো আমার হাতেই বন্ধু, ব্যঙ্গ করে বললাম আমি। আরনি যদি নিহতই হয়ে থাকে তো হত্যাকারীর নামটা বলে দিলেই তো ল্যাটা চুকে যায়।
ধা করে যদি সাসপেন্স বলেই দিলাম তাহলে সাসপেন্স রইল কোথায়? আইভরি থাকলে কিন্তু তখন তর সইতো না। টিটকিরি দিল কবিতা। আইভরি মানে মিস আইভরি লাহা, ইন্দ্রনাথ রুদ্রর সুযোগ্য সহকারিণী। দু হাত মাথার ওপর তুলে বলল ইন্দ্রনাথ, আর না বৌদি, আর না, সারেন্ডার করছি। হত্যাকারীর নাম। ঠিক এই সময়ে ঝনঝন করে বাগড়া দিল টেলিফোনটা। খপাং করে রিসিভার তুলল কবিতা। ধরন দেখে মনে হলো রিসিভার ছুঁড়ে মারতে পারলেই বাঁচে তারের অপর প্রান্তের মানুষটিকে। জয়ন্ত চৌধুরী আছে? লাফিয়ে গিয়ে রিসিভার তুলল জয়ন্ত। মিনিটখানেক পরে নামিয়ে রাখল। ঘুরে দাঁড়িয়ে বলল অদ্ভুত স্বরে, আমার টিকটিকির ফোন। ক্যামিলার পিছনে গিয়েছিল ন্যাশনাল লাইব্রেরির রিডিং রুমে। ক্যামিলে সেখানে বিষ বিজ্ঞানের বই নিয়ে আর্সেনিক পয়জনের চ্যাপ্টার খুলে পড়ছে। আশ্চর্য, ক্যামিলিয়ার মতো একটা মেয়ে খুন করতে পারে? মেয়েরা সব পারে বুঝলে। সুযোগটাকে লুফে নিয়ে কবিতার দিকে অপাঙ্গে তাকিয়ে যেন শোধ তুলল ইন্দ্রনাথ। ওরা দেবী হতে পারে, আবার দানবীয় হতে পারে। বলিহারি যায় মেয়েদের বুদ্ধিকে। বৌদি, সাসপেন্সটা কিন্তু শেষ হলো না, সবে শুরু হলো। আবার সাসপেন্স? কি করি বলো, আমি তো নিরুপায়। জয়ন্ত, তুই জিপ এনেছিস? কেন? আর একটা খুন ঠেকাতে হবে। বলতে বলতে গম্ভীর হয়ে গেল ইন্দ্রনাথ। তপন বা সুলতার ফোন নাম্বার জানা আছে? আছে। ডায়াল কর, দেখ কে ধরে। জয়ন্ত টেলিফোন করল। কিছুক্ষণ কথাবার্তা বলার পর রিসিভারটা নামিয়ে বলল জয়ন্ত, একটু আগে একটা চিরকুট এসেছে তপনের নামে। কে বলেছে? জয়ন্ত চৌধুরী। জয়ন্ত চৌধুরী মানে জাল চিঠি? তুই তো এখানে। বলতে বলতে লাফিয়ে দাঁড়িয়ে উঠল ইন্দ্রনাথ। কি কথা আমি, কি কথা! খামোকা সময় নষ্ট করলাম এতটা। এক্ষুনি না বেরোলে সর্বনাশ হয়ে যাবে। তোর ঠিকানাটা মনে আছে? আছে। চল, এখনই চল। দূর দাঁড় করে দুই বন্ধু নেমে গেল সিঁড়ি দিয়ে। ঠিকানায় যথাসময়ে পৌঁছালো দুজনে। বাড়িটা ন্যাশনাল লাইব্রেরির ধারে কাছেই, নির্জন পাড়া। বাড়িটা দোতলা। একতলায় থাকে একটি পাঞ্জাবি পরিবার। হুড়মুড় করে দোতলায় উঠল দুই গোয়েন্দা। ফ্ল্যাটের দরজায় তালা ঝুলছে। জয়ন্ত বাতাসে কিছু শুকে বলল, হ্যাঁ রে, এ যে গ্যাসের গন্ধ। তুই কি বাতাস শুকবি না দরজা ভাঙবি? খেকিয়ে উঠল ইন্দ্রনাথ। জয়ন্ত দরজার পাল্লার দিকে চেয়ে বলল, আরে বেশ মজবুত দরজা রে, তার চাইতে তালা শুদ্ধ কড়া উকড়ে আনলে কেমন হয়? বলে জিপ থেকে হাতখানেক লম্বা একটা লোহার রড নিয়ে এলো সে। কড়ায় ঢুকিয়ে সামান্য চার দিতেই খসে পড়ল কড়া। নিস্তব্ধ ঘরগুলো যেন নিঃশব্দে হেসে উঠল ওদের উদ্ভ্রান্ত মুখচ্ছবি দেখে। কোনো ঘরে কেউ নেই, অথচ তীব্র হয়েছে গ্যাসের গন্ধ। বাকি ছিল একটা ঘর, রান্নাঘর। শেকল খুলে ভেতরে ঢুকতেই পাওয়া গেল তপনকে জ্ঞানহীন কিন্তু তখনও প্রাণহীন অবস্থায়। গ্যাসের চাবি বন্ধ করে দরজা জানলা খুলে দিল ইন্দ্রনাথ। পাখা চালিয়ে দিয়ে জল ছিটে দিতেই চোখ মেলল তপন। জয়ন্ত চৌধুরীর হস্তলিপির সঙ্গে তার পরিচয় ছিল না, তবুও সমন পেয়ে ছুটে এসেছিল এই ঠিকানায়। কারণ আর কিছুই নয়, ঠিকানাটি তার পরিচিত। ঘরের দরজা ভেজানো ছিল। ঢুকতেই পেছন থেকে ডান্ডা মারল মাথায়। তারপর আর কিছু মনে নেই। ঘড়ির দিকে তাকিয়ে চমকে উঠল তপন। সর্বনাশ, আজকে যে আমাদের শো শুরু হচ্ছে। ইন্টারভেলের পর থেকেই যে পিয়ানোয় বসতে হবে আমাকে। এই অবস্থায়? চটে গিয়ে বলল জয়ন্ত। প্রাণটা ফিরে পেয়েছেন সেফ ইন্দ্রনাথের বুদ্ধির জেরে। এখনো টলছেন আপনি। এখন বাজনা আসবে? হ্যাঁ, আসবে। গোয়ারের মতো দরজার দিকে টলতে টলতে এগিয়েছে তপন। আজকে প্রথম শোয়ে হাজির আমাকে থাকতেই হবে।
শো আরম্ভ হয়ে গিয়েছে। চাপা উত্তেজনায় থমথম করছে ফিরোজা থিয়েটারের গ্রিন রুম। তপন এখনও আসেনি। ইন্টারভেল হয়ে গেছে, তবুও তপন এলো না। নিঃসীম শঙ্কায় ছেলে মানুষের মতো কেঁদে ফেলল শ্লোতা। থিয়েটার কর্তৃপক্ষ শঙ্কিত হলেন অন্য আশঙ্কায়। দর্শকরা চেয়ারগুলো আস্ত রাখবে কি তপনের মিউজিক না শোনার পর? এখন কিন্তু তপন এলো। পর্দা ওঠবার আগেই ঝড়ো কাকের মতো এলো সে। দুপাশে জয়ন্ত আর ইন্দ্রনাথ। ড্রেসিং রুমে গেল না, মেকআপও নিল না, এসেই বসল পিয়ানোয়। বিশাল হলঘর গম গম করে উঠল তার হাতের জাদুতে। দর্শকের মনোযোগ তার দিকে ঠিক নেই। তপনের খেয়াল হলো কোথায় যেন কি একটা গণ্ডগোল হয়েছে। ডান্ডার মার আর গ্যাসের বিষে মুমূর্ষু হয়েও সঙ্গীত সুধায় সে চাঙ্গা হয়ে উঠেছিল মিনিট কয়েকের মধ্যেই। আত্মবিস্মৃত হয়ে পিয়ানোর রিডের ওপর আঙ্গুল চালনা করছিল। দর্শকের ধ্যান এখন পিয়ানোর দিকে নেই। সারি সারি চোখগুলো গেরির চোখের মতো ঠেলে বেরিয়ে আসতে চাইছে। সম্বিত ফিরতেই তপন দেখল বিস্ফারিত চোখগুলো তার দিকে নিবদ্ধ নয়, নিবদ্ধ তার পেছন দিকে। সুতরাং কাঁধের ওপর দিয়ে পেছনে তাকিয়েছিল তপন নিছক কৌতূহল বসে। এক পলকে যা দেখল কাজ হলো তাতেই। পিয়ানো ছেড়ে ছিটকে গেল তপন। এক লাফে মঞ্চ ছেড়ে প্রেক্ষাগৃহ, সেখান থেকে দরজা। পিস্তল নির্ঘোষটা শোনা গেল দরজায় পৌঁছানোর আগেই। আশ্চর্য, এরকম নাটকীয় কাণ্ডের পর হট্টগোলে ফেটে পড়া উচিত ছিল প্রেক্ষাগৃহ। কিন্তু যুগটা নিউরিয়ালিজমের, নাটকটিও নতুন। সুতরাং দর্শক সাধারণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে ভাবল পিয়ানো ছেড়ে চম্পট দেওয়াটা বোধহয় নাটকেরই অঙ্গ। ভাবল নতুন চমক। অনেকে তো শত মুখে তারিফ করার জন্যে জুৎসই বুলি সাজাতে আরম্ভ করে দিল মনের মধ্যে। কিন্তু সামনের সারির দর্শকরা ভ্যাবাচাকা খেয়ে ভাবল, তাই তো, এ আবার কী ধরনের নিউরিয়ালিজম? সিরিয়াস মুহূর্তে একই ছন্দপতন। তারা যে সচক্ষে দেখেছে রিভলভারটাকে পেছনের উইংসের ফাঁক দিয়ে বেরিয়ে আসতে, দেখেছে নলচের মুখে আগুন, শুনেছে ফায়ারিংয়ের পিলে চমকানো আওয়াজ। বেশি কিছু বোঝবার আগেই পর্দা নেমে এসেছিল হুড়মুড় করে। বিদ্যুৎ বেগে মঞ্চে আবির্ভূত হয়েছিল দুই গোয়েন্দা, ইন্দ্রনাথ আর জয়ন্ত। রিভলভার সমেত গ্রেফতার করেছিল ক্যামেলিয়াকে। তপন? না, তপন মরেনি, আহতও হয়নি। আনাড়ির বুলেট তাকে স্পর্শও করেনি। নাটক আবার শুরু হয়েছিল। তপন ফের বসেছিল পিয়ানোর সামনে। মৌজ করে সিগারেট সেবন করতে করতে তাচ্ছিল্যের সঙ্গে বলেছিল ইন্দ্রনাথ, ওহে সরকারি টিকটিকি, ক্যামেলিয়াকে যেন আরণি নিধন আর স্বামী বধের অপরাধে নির্যাতন করো না। দুদিনের মধ্যে বিবাহ হয়েছে বেচারির, পাগল হতে বেশি দেরি নেই। আমতা আমতা করে বলেছিল জয়ন্ত। মাই ডিয়ার ইন্দ্রনাথ, ক্যামিলিয়া কিন্তু তপনকে খুন করবার চেষ্টা করেছিল, ডান্ডা মেরে, গ্যাস দিয়ে আর গুলি করে। তা তো করবেই বলে আর দাঁড়ায়নি ইন্দ্রনাথ। ঊর্ধ্বশ্বাসে উধাও হতে হতে শুধু বলেছে, ভানুমতির খেলের নামটি যদি জানতে চাও, কাল সকালে এসো মৃগাঙ্কর বৈঠকখানায়। কফি আর মাছের কচুরির নিমন্ত্রণ রইল। আর হ্যাঁ, সঙ্গে আনবে তপন আর সুলতাকে। মাছের কচুরির পাহাড় বানিয়ে ফেলেছিল গৃহিণী। একদা বোম্বাই বাসিনী কোটিপতি দুহিতা যে পাচকশালায় প্রবেশ করলে ইন্দ্রের সচি হয়ে যায়, তা যে না মাছের কচুরি খেয়েছে সে বুঝবে না। উদ্গার তুলে হট কফিতে চুমুক দিল তপন। শুধালো, এবার বলুন ইন্দ্রনাথবাবু, আরণিকে খুন করেছে কে? আপনি বলে কাচির নতুন প্যাকেজ ছিল ইন্দ্রনাথ। ঠং করে একটা শব্দ হলো। কাপ নামিয়ে রেখেছে তপন। চোয়ালটা শিথিল হয়ে ঝুলছে অদ্ভুতভাবে। আর সুলতা অস্ফুট চিৎকার রোধ করার জন্যে হাত চাপা দিয়েছে মুখে। ধীরে সুস্থে প্যাকেট ছিল ইন্দ্রনাথ। দেশলাইয়ের খোলে ঠক ঠক করে ঠুকল সিগারেটের প্রান্তদেশ। ঠোঁটে ঝুলিয়ে অগ্নিসংযোগ করল অপর প্রান্তে। বলল এক মুখ ধোয়া ছেড়ে,
আপনাদের অনেকেরই বিশ্বাস মিঠে চেহারার ওই ক্যামেলিয়াই এতগুলি খুনের নায়িকা। বিশেষ করে তাকে যখন হাতে নাতে ধরা গেছে তপনবাবুকে খুন করার প্রচেষ্টায়, ঠিক কিনা? হ্যাঁ, 2 বার সে চেষ্টা করেছিল আমাকে প্রাণে মারবার। খুব একটা অন্যায় করেনি, ও আপনাকে ঘৃণা করত। ঘৃণার কারণ আর কিছুই নয়, আমরা জানবার অনেক আগেই ও জেনে ফেলেছিল তার স্বামীকে বিষ দিয়ে মেরেছেন আপনি। কাগজের মতো সাদা হয়ে গেল তপন, বিন্দু বিন্দু ঘাম দাঁড়িয়ে গেল কপালে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আচ্ছন্নের মতো। সুলতাও উঠে দাঁড়ালো একই মুখচ্ছবি নিয়ে। বিহবল কণ্ঠে বললে তপন, আপনার তাহলে বিশ্বাস আরুণীকেও মেরেছি আমি? তার বলতে আরণীকেও খুন করেছেন আপনি। সুলতা হিস হিসিয়ে উঠল সর্পিলের মতো। আপনি আপনি মানুষ না জানোয়ার? ন্যাশনাল লাইব্রেরিতে ক্যামেলিয়া গিয়েছিল সৈনিক দিয়ে কিভাবে মানুষ খুন করা যায় তা জানতে। তখনই সে জেনেছিল চামড়ার মধ্যে দিয়েও আর্সেনিকের বিষক্রিয়া হয়। মনে পড়েছিল থুতনির আর গালের অ্যানজিমা ঢাকবার জন্যে রোজ ঘণ্টাখানেক ধরে মেকআপ করত ক্যাসানোভা। আরও মনে পড়ল যে ক্রিম দিয়ে মেকআপ করা হতো সেটি দান করেছিলেন আমাদের তপনবাবু। ক্রিমটিতে যে সাদা আর্সেনিক বোঝায় তা আমি কাল রাতে রেঞ্জ টেস্ট করে দেখেছি। থিয়েটার থেকে ক্রিমের নমুনা এনে হাইড্রোক্লোরিক অ্যাসিড, জল, তামার তার আর বুনসেন বার্নার নিয়ে বসেছিলাম আমার এক কেমিস্ট বন্ধুর লাইব্রেরিতে। ক্যামেলিয়া কিন্তু এক্সপেরিমেন্টের ধার ধারেনি। মিথ্যে চিরকুট লিখে তপনবাবুকে নিয়ে গেছে নিজের ডেরায়। তারপর গ্যাস দিয়ে মারতে চেয়েছিল ভদ্রলোককে। জয়ন্তর স্যাঙ্গা যদি টেলিফোনের তার দিয়ে ন্যাশনাল লাইব্রেরিতে বিষ বিজ্ঞান অধ্যয়নের সংবাদটি না জানাতো, তাহলে এতক্ষণে তপনবাবুর মরা নিয়ে কাটা ছেঁড়া আরম্ভ হয়ে যেত পুলিশ মর্গে। শুনেই বুঝেছিলাম শোকে পাগল হয়ে গিয়েছে ক্যামেলিয়া। বাঘিনী সত্তা জেগেছে, তাই ভয় পেয়ে দৌড়েছিলাম। ক্যামেলিয়া যাওয়ার সময় তপনবাবুর রিভলভার নিয়ে পালিয়েছিল বোধহয় নিজে মরবার জন্যে, কিন্তু তাকে জ্যান্ত অবস্থায় পিয়ানো বাজাতে দেখে গুলি ছুঁড়েছিল থিয়েটারের মধ্যেই। এতগুলো কথা বেশ খুশি খুশি ভাবে বলল ইন্দ্রনাথ। তারপর একটু থেমে আবার হাসি মুখে বলল, তপনবাবু, সুলতা দেবী, আপনাদের অহেতুক উদ্বেগের মধ্যে রাখতে চাই না। আপনারা বসুন। শুনে রাখুন, দুটো মরণ ফাঁদ পাতা হয়েছিল ফিরোজা থিয়েটারে। দুটোকেই অপারেট করেছেন একা তপনবাবু। দুটোর মধ্যে একটা পাতা হয়েছিল অবশ্য শুধু তপনবাবুর জন্যই। ঢোক গিলল তপন। সুলতার সাদা মুখে আবার রক্ত ফিরে আসতে দেখা গেল। বলল তপন, 2টো মরণ ফাঁদ? হ্যাঁ, কারণ এ মামলায় হত্যাকারীর সংখ্যা 2, 1 নয়। কি বলছো ঠাকুরপো? এতক্ষণে মুখ খুলল কবিতা। 2 জন হত্যাকারী? 2 হত্যাকারী এখন মৃত। শান্ত স্বর ইন্দ্রনাথের। আরুণী আর ক্যাসানোভা? ছিপি খোলা সোডার বোতলের মতো বিস্ময় ধ্বনি করল তপন। হ্যাঁ, ক্যাসানোভা খুন করেছে আরণীকে। আরণী আপনার প্রাণ নিতে গিয়ে নিয়েছে ক্যাসানোভার। ভাগ্যের কি পরিহাস দেখুন, মরবার পরেও ঘাতককে মেরে গেল আরণী। কপালের ঘাম মুছতে মুছতে সুলতা বলল, কিন্তু আমার ওপর চড়া হওয়ার শখ হলো কার? ক্যাসানোভার। কারণ একটা বেফাস কথা বলে ফেলেছিলেন ম্যারেজ ডিনারে, মনে পড়ছে? বেফাস কথা কি? আপনি বলেছিলেন, তবে হাড়টা ভাঙল কি করে? কড়িকাঠের ধাক্কায়? উল্টো মাধ্যাকর্ষণ নাকি? আমি তো বুঝতেই পারছি না সে কথার সঙ্গে। বুঝিয়ে দিচ্ছি। প্রথমে ক্যাসানোভা বধের দুর্বোধ্য জায়গাগুলো বোঝবার চেষ্টা করা যাক। প্রথম থেকেই জানতাম ক্যামেলিয়া নির্দোষ। স্বামীকে সে ভালোবাসত। খুন করা তার কল্পনাতীত। অথচ স্বামীর খাবারে বিষ মেশানোর সবচাইতে বেশি সুযোগ তারই। কিন্তু বিষ দেওয়ার জন্যে কেউ বিয়ে করে না। তাহলে কাজটা অন্য কারো। আর্সেনিককে ক্যাসানোভার দেহে ঢোকানো হয়েছে অন্য কোনো পথে। কি পথ সেটা ভাবতে ভাবতে মনে পড়ল, চামড়ার মধ্যে দিয়ে আর্সেনিক পয়জিংয়ের নজির নতুন নয়। বহুবিধ কসমেটিক্সের মধ্যে দিয়ে, বিশেষ করে ফ্রেশ ক্রিমের মাধ্যমে
এই দুর্ঘটনা বহুবার ঘটেছে অতীতে। আরও মনে পড়ল এনজিমার দাগ ঢাকবার জন্যে মেকআপ নিয়ে মেহনত করাটা খুবই স্বাভাবিক ক্যাসেনোভার পক্ষে। মনে পড়ল দানবীর তপনবাবুর ক্রিমদানের বৃত্তান্ত। নিজের অজান্তে বিষাক্ত ক্রিম দিয়ে মেরে ফেলেছেন ক্যাসেনোভাকে। তাই বলেছিলাম ক্যাসেনোভার হত্যাকারী ওকেও বলা চলে। তপনবাবু, এই সব কারণেই প্রথমে আপনাকেই সন্দেহ করেছিলাম। কি হলো, মন খারাপ হলো না তো? জানেন তো, আমরা গোয়েন্দারা ভূসন্ধির কাক। আমরা সন্দেহ করি সবাইকেই, তারপর বাদ দিতে থাকি একে একে। আপনিও বাদ পড়লেন দুটি কারণে। প্রথমত, আপনার অকুণ্ঠ সরলতা এবং প্রাণ খোলা কথাবার্তা। বিষাক্ত ক্রিমের জার জেনে শুনে কেউ অর্পণ করলে এতটা সহজ হতে পারে না। দ্বিতীয়ত, ক্যাসেনোভাকে মেরে আপনার লাভ কি? কিছুই না। ক্যামেলিয়াকে নিয়ে ক্যাসেনোভার সঙ্গে আপনার কোনো প্রেমের ত্রিভুজ গড়ে ওঠেনি, ফলে ওর ওপর কোনো বিদ্বেষ নেই আপনার। অবশ্য জ্যাক দি রিপারের মতো উন্মাদ খুনে যদি হন আপনি, তাহলে স্বতন্ত্র কথা। আপনার ড্রেসিং রুমে আরনি গিয়েছিল নিজের জার থেকে বিষযুক্ত ক্রিম আপনার জারে চালান করতে, কিন্তু আপনি বুঝলেন উল্টো। আপনাকে বোঝানো হলো ক্রিম ফুরিয়ে গিয়েছে আরনির, তাই কাচুমাচু মুখে সটকে পড়ল ঈর্ষাকাতর নায়ক। এ কাহিনীতে অবশ্য সে খলনায়ক, প্রতিযোগিতায় আপনার কাছে হেরে। যাই হোক, ঈর্ষার বিষে জল পড়ে কাণ্ডজ্ঞানহীন হয়ে গিয়েছিল আরনি। বিষযুক্ত ক্রিম কিছুদিন ব্যবহার করলেও তপনবাবু অসুস্থ হতেন, ডাক্তার দেখাতেন, আর্সেনিক পয়জনিং ধরা পড়ত। কিন্তু এমনই পাথর চাপা কপাল লোকটার হাতে নাতে ধরা পড়ল আপনার কাছে। তারপরেও বেচারির বুদ্ধি শুদ্ধি তালগোল পাকিয়ে গেল আপনি দিব্যি সুস্থ থাকায়। ও হয়তো চেয়েছিল বিষযুক্ত ক্রিম ফিরিয়ে নিতে, কিন্তু কেন নেয়নি সে রহস্য আমি উদ্ধার করতে পারিনি। আসলে ওই ঘটনার পর থেকে আমার জিনিসপত্র আমি আলমারিতে তালা দিয়েই রাখতাম। হ্যাঁ ঠিক, ওই জন্যেই হয়তো সে ক্রিম আবার ফিরিয়ে নিতে পারেনি, অথচ ক্রিমের বিষাক্ত ফলাফলটাও সে দেখতে পায়নি। সেজন্য আমি কৃতজ্ঞ আমার স্ত্রীর কাছে। সেই দিনই ও নতুন ক্রিমের জার না আনলে ওকে আজ বিধবা হতে হতো। তবে হ্যাঁ, ক্যামেলিয়া সধবা থেকে যেত। সাময়িকভাবে থাকত। আর্সেনিক পয়জনিংয়ে না মরলেও ফাঁসির দড়িতে মরত ক্যাসেনোভা। আরনির অনেক আগে থেকেই ক্যাসেনোভার শরীরে বিষ ঢুকতে শুরু করেছিল বলেই সন্দেহের আঁচ থেকে রেহাই পেয়েছেন তপনবাবু। নইলে ধরে নেওয়া যেত আপনি ক্যাসেনোভাকে খুন করেছেন এই কারণে যে ক্যাসেনোভা জানত আপনি আরনিকেও খুন করেছেন। কিন্তু আসলে তা তো হয়নি। আরনির প্রাণ পাখি উড়িয়ে দিয়েছিল একজনই, ক্যাসেনোভা। কিন্তু আপনি যে বললেন আমি। বিপুল মুষ্টাঘাত করেছে ইন্সপেক্টর জয়ন্ত চৌধুরী, আর চেঁচাচ্ছে গাক গাক করে। কিন্তু কিভাবে? এইভাবে বলে শুরু করলো ইন্দ্রনাথ রুদ্র। আরনির ওপর ক্যাসেনোভার বিতৃষ্ণার কারণটা আর একবার ঝালিয়ে নি। সুলতা দেবী সেই দৃশ্যের উপসংহারটুকু দেখেছিলেন। ক্যামেলিয়াকে আরনি নিজের করতে চেয়েছিল, তাই না? মুখ লাল হলো সুলতা দেবীর। কবিতা বলল, মরণ দশা আর কি, কথার ছিঁড়িছাদ নেই। তাই আরনির প্রাণ পাখিকে উড়িয়ে দেওয়ার সংকল্প নিল ক্যাসেনোভা, কিন্তু সেই সঙ্গে নিজের প্রাণ পাখিটিও যাতে অকালে ফাঁসির দড়িতে না উড়ে যায়, তাই আটঘাট বাঁধল সে। উদ্ভট নাটক করে করে ব্রেনের মধ্যে তার গজগজ করছিল উদ্ভট বুদ্ধি। তাই নাটকটা আমার লেখা, গম্ভীর মুখে বলল সুলতা, এবং সেটা উদ্ভট নয়। ওই হলো গিয়ে। তাই একটা বিটকেল প্ল্যান ডালপালা মেলে ধরল ক্যাসেনোভার উর্বর মস্তিষ্কে। ওর প্রথম কাজ হলো কড়ি কাঠে একটা হুক পেঁচিয়ে লাগানো। সেই হুক থেকেই পরে খলনায়ক আরনিকে ঝুলতে দেখা গেছে। সুযোগের অভাব ছিল না। দীর্ঘদিন ধরে নিষ্ঠা সহকারে সূচনা পর্ব সমাপ্ত করেছে ক্যাসেনোভা। হুকটা আরনির চোখে পড়লেও বিপদ নেই। হুক নিয়ে কেউ মাথা ঘামায় না, আরনিও নিশ্চয় ঘামায়নি। এর পরের ধাপে বেশ খানিকটা নেমবুটাল জোগাড় করতে হলো ক্যাসেনোভাকে। মনামির ঘর থেকে শিশি ভর্তি নেমবুটাল সরাতে বেগ পেতে হলো না মোটেই। বেশ খানিকটা ড্রাগ জিনের বোতলে মিশিয়ে রেখে দিল আরনির ঘরে। ভুল করল সেখানেই, কেননা নেমবুটাল মেশাতে হলে বোতলের মদে মেশাতে হবে।
অথচ বোতলটি পরে পাওয়া যাবে এবং সন্দেহের উদ্রেক ঘটাবে। তাই ক্যাসানোভার প্ল্যান ছিল কাজ শেষ হওয়ার পর নেম্বুটাল মিশানো মদের বোতল সরিয়ে সেখানে নিরীহ জিনের একটা বোতল রাখা। কিন্তু বোতল পাল্টাপাল্টি করার মুহূর্তটি যেই এলো, বেমালুম বিষয়টি বিস্মৃত হলো ক্যাসানোভার। অতি বড় হুঁশিয়ার অপরাধীও কিছু না কিছু ভুল করে। ক্যাসানোভাও সাজানো আত্মহত্যার দৃশ্যে রেখে গেল মার্ডারের স্পষ্ট সূত্র। যথাসময়ে বাইরের রেস্তোরাঁয় খেয়ে দিয়ে মাল টেনে ড্রেসিং রুমে এলো আরনি, ফের আবার জিনের বোতল ফাঁক করার সাধু অভিলাষ নিয়ে। ঘুমের ওষুধের কাজ শুরু না হওয়া পর্যন্ত সবুর করল, তারপরে উঠে এলো ছাদে বেশ খানিকটা দড়ি নিয়ে। উঠবার সময় দেখে নিল লিফটটা প্ল্যান মাফিক দোতলাতেই আছে, একতলায় নেই। ও জানত বুড়ো ইস্পাহানির লিফটের কালকবজায় হাত দিতে চায় না, কখন বিগড়ে গিয়ে মাঝখানে আটকে যায় এই ভেবে। অত রাতে ফিরোজা থিয়েটারে কেউ যে আসবে না তাও জানত ইস্পাহানি। সুতরাং যেখানকার লিফট সেখানেই রেখে সে তামাক খাবে নিজের ঘরে বসে। সেই ফাঁকে ঘরে স্কাইলাইটের কাছেই লিফটের কলকবজার কেরামতি করতে পারবে ক্যাসানোভা। ঠাকুরপো, বুঝেছি। সবিস্ময়ে বলল কবিতা। কিন্তু যেই আমি বিজ্ঞতা জাহির করতে গেলাম, ইন্দ্রনাথ আমাকে থামিয়ে দিয়ে বলল, হ্যাঁ ধরেছ ঠিক তোমরা, কিন্তু তপনবাবু যদি লিফট নাও চালাতেন, ক্যাসানোভা চালাতো। তার কাজটা আপনি সেরে দিলেন দেখে সে অবশ্য অবাক হয়েছিল যথেষ্ট। দড়ির একটা প্রান্ত সে বাঁধল হয় লিফটের কলকবজার সঙ্গে, না হয় লিফটের মাথায়। দড়িটা কতখানি লম্বা রাখলে লিফটের টানে আরনির মুন্ডু ধর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে না, সেটা অবশ্য হিসেব করে মেপে রেখেছিল ক্যাসানোভা। তাই অপর প্রান্তটা গলিয়ে আনলো স্কাইলাইটের ফোকর দিয়ে, ঝুলিয়ে দিল মেঝের ওপর। স্কাইলাইট দিয়েই আরও দুটি জিনিস ঘরে ফেলল সে, খানিকটা তুলো আর দুগাছা দড়ি। আগে থেকেই একটা উপযুক্ত উচ্চতার টুলো রাখা হয়েছিল ঘরের মধ্যে। মঞ্চসজ্জা সম্পূর্ণ হলো। নাটকের সংলাপ বা ওই জাতীয় কিছু নিয়ে সফল নায়ক আরনির সঙ্গে আলোচনার জন্য অ্যাপয়েন্টমেন্ট করা ছিল আগে থেকে। কারোর মনে সন্দেহ না আনার জন্যেই এই ব্যবস্থা। আরনির ঘরে এলো কাটায় কাটায় 9টায়। চেয়ারে দাঁড়িয়ে একগাছি দড়ি বাঁধল কড়িকাঠের হুকে। অপর প্রান্তে রইল একটা ফাঁস। এমনভাবে ফাঁস তৈরি হলো যাতে গিটটা চোয়ালের খাঁজে পড়ে। এরপর আর একগাছি দড়ি বাঁধা হলো আরনির কোমরে। অন্য প্রান্তটা গলিয়ে আনলো কড়িকাঠের হুকের মধ্যে দিয়ে এবং টান মারল। নেমবুটালে অচেতন আরনি দুলতে দুলতে উঠল শূন্যে। ত্রিশঙ্কুর মতো তাকে শূন্যের মর্গে রেখেই দড়ির প্রান্তটা বাঁধল দরজার কড়ায়। টুলটা এমনভাবে রাখল হুকের নিচে যাতে আরনির পায়ের ভর রইল টুলের ওপরে। আবার উঠল চেয়ারে, গলা ঘিরে তুলোর পাটি দিয়ে মুন্ডুটা গলিয়ে দিল ফাঁসের মধ্যে। তুলোর পাটির ওপর আলতো করে এঁটে দিল দড়ির ফাঁস। সুইসাইড যারা করে তাদের কেউ কেউ মৃত্যুকালেও একটু আরাম পেতে চায়। ক্যাসানোভা তাতে সুবিধেই হলো, কেননা আরনির মৃত্যুর যে সময় নির্ধারণ করেছিল ক্যাসানোভা, ততক্ষণ পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখা দরকার ছিল বইকি। চেয়ার থেকে নামল ক্যাসানোভা। আরনির কোমর থেকে খুলল দড়ির বাঁধন। সঙ্গে সঙ্গে দেহটা হেলে পড়ল। পা রইল টুলে, ফাঁস রইল গলায়। কিন্তু দম বন্ধ হলো না তুলোর দোলতে। এভাবে অনেকক্ষণ বাঁচিয়ে রাখা যাবে আরনিকে। দেহের খানিকটা ওজন টুলের ওপর পড়ায় গলায় চাপ পড়েছিল অনেক কম। তারপর লিফটের সঙ্গে বাঁধা দড়ির প্রান্তটা তুলে আনলো ক্যাসানোভা। বাঁধল আরনির পায়ে। ট্রাউজার্সের ক্রিজ নষ্ট হয়েছিল ওই জন্যেই। পাটের ফেসো নিয়েও কতই না গবেষণা করেছে জয়ন্ত। একবারও খেয়াল হয়নি স্রেফ ধোকা দেওয়ার জন্যেই পায়ের চামড়ার ওপর না বেঁধে ট্রাউজার সমেত দড়ি বেঁধেছিল ক্যাসানোভা। এরপর টুলের পায়া ঘিরে একটা দড়ি জড়ালো ক্যাসানোভা। দড়ির দুটো প্রান্তই বেঁধে রাখলো স্কাইলাইটের শিকে। সবশেষে মুছল চেয়ারটা। কাজ শেষ। ঘর থেকে বেরিয়ে এলো ক্যাসানোভা। রাত তখন 9:30। একটু অপেক্ষা করে ক্যাসানোভা গেল পাবলিক টেলিফোন বুথে। ফোন করল ডক্টর লুথরাকে আরনির নাম নিয়ে। জরুরি দরকার, এক্ষুনি আসতে হবে। একজন ডাক্তারকে অগস্থলে হাজির না করলে এত আয়োজন ফেঁসে যেতে পারে। ডাক্তারের সার্টিফিকেট থাকা চাই এই ফর্মে যে হ্যাঁ, ক্যাসানোভা বেরিয়ে যাওয়ার অনেকক্ষণ পরে মারা গিয়েছে আরনি। তিনি আসার মিনিট কয়েক আগেই তার প্রাণ পাখি উড়েছে।
থিয়েটারে ফিরে এলো ক্যাসানোভা। বাড়ি থেকে থিয়েটারে আসতে ডক্টর লুথরার মিনিট কয়েক সময় লাগে, সে হিসেব তার জানা ছিল। তাই ঠিক সময় থিয়েটারে এলো সে, লিফটটা নিচে নামিয়ে আরুণীর দম বন্ধ করার জন্যে। কিন্তু গিয়ে কি দেখল না, আমাদের তপনবাবু তার হয়ে অপকর্মটি নিজেই করেছেন, অর্থাৎ লিফট নামাচ্ছেন। ফলে আরুণীকে আর সহস্তে বধ করতে হলো না ক্যাসানোভাকে। মা গো! অস্ফুট কণ্ঠে বলল সুলতা। তপন কেবল ঢোক গিলল শুকনো গলায়। ঘাবড়াবেন না, তপনবাবু না জেনে যা করেছেন তার জন্যে আপনাকে দায়ী করা চলে না কোনো মতেই। যাই হোক, লিফট নিচে নামতেই 3 তলায় আরুণীর গোড়ালিতে বাধা দড়িতে টান পড়ল। টানের চোটে গোড়ালি গিয়ে পৌঁছালো স্কাইলাইটের ইঞ্চি কয়েক দূরে। ঘাড়ের পেছনটা কড়িকাঠের কোণে লাগতেই মট করে ভাঙল গলার একটা হাড়। চটপট ছাদে উঠল ক্যাসানোভা। স্কাইলাইটের ফাঁক দিয়ে হাত বুলিয়ে খুলে দিল গোড়ালির বাঁধন। শিকে বাঁধা দড়ির 2 প্রান্ত ধরে টান দিতেই উল্টে পড়ল টুলটা। দড়ির এক প্রান্ত ধরে টেনে বার করে নিল ক্যাসানোভা। ঘরের মধ্যে ঝুলতে লাগলো কেবল আরুণীর দেহ। সুলতা দেবী, কি বেফাস কথা বলেছিলেন এখন বুঝছেন তো? হাড়টা ভাঙল কি করে? কড়িকাঠের ধাক্কায়? উল্টো মধ্যাকর্ষণ নাকি? শুনেই টনক নড়েছিল ক্যাসানোভার। চোরের মন বোচকার দিকেই থাকে। ও দৃঢ় বিশ্বাস হয়েছিল আপনি ওর গুপ্ত রহস্য জেনেছেন, তাই পরলোকে যাওয়ার প্রয়োজন হয়ে পড়ল আপনার। কি বেঈমান! বুঝিয়ে সুঝিয়ে আমি বিয়ে দিলাম ওদের। ইন্দ্রনাথ ঝকঝকে চোখে তাকিয়ে বলল, কি সুন্দর প্ল্যানখানা দেখেছেন। জটিল সন্দেহ নেই, কিন্তু পরিষ্কার তকতকে। খোঁজ নেই কোথাও। সমস্ত ঘটনাটা ঘটতে লেগেছে মাত্র 10 মিনিট। ইস্পাহানির দরজা খোলা ছিল আকাগোড়া, তার চোখও ছিল ওই দিকে। শুধু একটা খটকা লেগেছিল আমার। টুলটা উল্টে পড়ার শব্দ শুনে ইস্পাহানি কেন উঠে আসেনি? এলে ক্যাসানোভার জবর সাক্ষীযুক্ত। থিয়েটারে গিয়ে কারণটা আবিষ্কার করলাম। ইস্পাহানির বার্ধক্য হেতু কানে একটু কম শুনে। ক্যাসানোভার হিসাবে এ সম্ভাবনাটা ছিল বলেই ডাক্তারকে হাজির করেছিল টেলিফোন করে। কিন্তু ঘুণাক্ষরেও আজ করতে পারেনি যাকে খতম করার জন্য এত ষড়যন্ত্র, তারই দেওয়া আর্সেনিক বিষে সে নিজেই খতম হয়ে চলেছে তিল তিল করে। একেই বলে ভগবানের মার, দুনিয়ার বার। ইন্দ্রনাথ থামল। উৎপাত যন্ত্র টেলিফোনটাও যেন এতক্ষণ ধরে রুদ্ধশ্বাসে শুনছিল ওর বচনমালা। রহস্য উদ্ঘাটন পর্ব সমাপ্ত হতে না হতেই এমন আওয়াজ করে উঠল যে কান ঝালাপালা হয়ে গেল ঘর শুদ্ধ সকলের। ধরল কবিতা, বলল, জয়ন্ত ঠাকুরপো, লালবাজারের ফোন, তোমার বস। বিপুল উৎসাহে লাফ দিয়ে রিসিভার ধরল জয়ন্ত। কান পেতে শুনল কিছুক্ষণ, তারপর মেঘ গর্জনের মতো বলল গুরু গম্ভীর গলায়, কেস সেটেল হয়ে গিয়েছে স্যার, আমি আসছি। ইন্দ্রনাথ কাষ্ঠ হেসে বললে, বাহাদুরিটা তুই নিস রে, প্রমোশন হবে, আর আমাকে দিস শুকনো ধন্যবাদ। জয়ন্ত বলল, তুই যা চাস আমি তাই দেব। গল্পের নাম কি দেবে? বচন ফকিরের কলকে? টিটকিরি দিল কবিতা। ভানুমতির খেল। দরজার কাছ থেকে বলল জয়ন্ত, এবং বেমালুম অদৃশ্য হয়ে গেল ভোজরাজ কন্যা ভানুমতির মতোই।